আমরা সরাসরি প্রশ্নটাই করি, সেটা হচ্ছে যে আপনি জননেত্রী শেখ হাসিনা একটা ইন্টারভিউ করেছেন এবং এই সংবেদনশীল সময়ের মধ্যে যে সাক্ষাৎকারটা নিয়েছেন তাতে আপনি ওনার মন মানসিকতার অবস্থা সম্পর্কে আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কি? প্রথম কথা বলবো, আমার মনে হয়েছে যে আমি প্রধানমন্ত্রী, আমি আপনাকে প্রথমেই ক্লারিফাই করে দিই, আমি টেলিফোনে কথা বলেছি, কেমন এর আগে ছিল লিখিত ইমেলে। কারণ আমার মনে হয়েছিল, আমি মানে ব্যাকগ্রাউন্ডটা বললে একটু স্পষ্ট হবে, সেটা হচ্ছে ইউনূস সরকার আসার পরে একটা ইন্টারভিউ আমরা করেছিলাম, অনেক ভারতীয় সাংবাদিক করেছিল। তো সেইটা আমি চাইছিলাম যে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এবং ওনার যেহেতু দিনটা খুব আমার মনে হলো যে সেটা হচ্ছে 17ই মে, যেটা উনি বারবার এমন করে ফিরবেন, এটা জানার আমার খুব আগ্রহ ছিল। এবং আমি এর সঙ্গে বলি যে সাক্ষাৎকারটা আমিও নিয়েছি, আমার সঙ্গে ভারতীয় আমার কলিগ আরো অনেকে অন্যান্য সংবাদপত্র নিয়েছে, রোজই নিচ্ছে, আজও প্রকাশিত হয়েছে, আমি শুনেছি আগামী দিনেও নাকি আরো কয়েকটা প্রকাশিত হবে। সবই প্রথম সারির সংবাদপত্রে, ইন্টারন্যাশনাল মিডিয়াতেও, ইন্টারন্যাশনাল মানে ইংরেজি মিডিয়া, কিন্তু ভারত থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল মিডিয়াতেও প্রকাশিত হচ্ছে। তো তখন আমি তাকে লিখিত প্রশ্ন পাঠাই একজনের মাধ্যমে, এবং লিখিত প্রশ্ন পাওয়ার পর আমি বলেছি খুব ভালো হয় প্রশ্নগুলো যদি আপনি তো আগে ইমেলে জবাব দিতেন, তো এক্ষেত্রে যদি আমি আপনার সঙ্গে, আমার এটাই উদ্দেশ্য ছিল জানা সত্যি উনি কেমন আছেন, তো সেই কারণে যদি আপনি কথা বলতে গেলে আমি বুঝবো যে আপনি কেমন আছেন। তো উনি কিন্তু জানিয়েছিলেন উত্তর দিয়ে যে আমি একটা নির্দিষ্ট সময় বলবো, এই সময় আপনাকে ফোন করব। আমি একটা অজানা নম্বর থেকে ফোন করেছিলেন, যেগুলো লেখা থাকে আননোন নাম্বার, সমস্ত ভিভিআইপি দিদি থাকে। তো সেই নাম্বার থেকে উনি আমি ফোন দেখেই বুঝেছিলাম যে রোববার সকাল 10টায়, এবং সেই ফোনটা আসার পরই আমি বুঝেছিলাম এটা ওনারই ফোন। তখন উনি বললেন আপনি আপনার প্রশ্নগুলো বলতে থাকুন, আমি যে উত্তরগুলো দিয়েছি সেগুলো মেলাতে থাকুন, এইভাবে আর কি। তখন সে প্রায় ঘন্টাখানেকের ওপর ছিল বিষয়টা। মানে কখনোই আমার মনে হয়নি যে তিনি অত্যন্ত দুর্বল, কোনোভাবে শারীরিকভাবে অক্ষম, কিন্তু স্পিরিটেড খুব মনে হয়েছিল। প্রথম বলতে গিয়ে একবার বললেন যে ফিরবো তো বটেই, এবং এই ডিসেম্বরের মধ্যেই ফিরবো। আমি কি তাহলে লিখি, তাহলে ডিসেম্বরেই ফিরছেন? বললেন না ওইটা একটু উচ্চ রাখুন। আমি বললাম তখন 2026-এর 17ই মে তো পেরিয়ে গেছে, আর সম্ভব নয়। আপনার যে প্রত্যাবর্তন দিবস হিসেবে বাংলাদেশে পালিত হতো, তাহলে এখন তো সামনে 2027। তখন উনি কিন্তু একটা খুব মানে উত্তর এভাবেই দিয়েছেন যে সময়টা বড় নয়, কিন্তু আমি ফিরবো এটা নিশ্চিত, এবং আমি জানি বাংলাদেশের মানুষও অনেকেই যে অবস্থায় আছে, এই অবস্থায় আমার তার পাশে দাঁড়ানো উচিত। সেগুলো কিছুটা আমি লিখেছি, সবটা হয়তো যেহেতু খবরের স্বার্থে, মানে খবর করার স্বার্থে কিছু কিছু আবেগধর্মী বিষয়গুলো হয়তো বাদ দিয়েছি, মানে হার্ডকোর নিউজটা হয়তো করার চেষ্টা করেছি, এবং সেটাই মুদ্রা বিষয় ছিল। এবং তাতে আমার কথা শুনে মনে হচ্ছে অন্য অনেকের ধারণা বাংলাদেশে প্রচার হয় যে তিনি ইমেলে উত্তর দেন, আসলে তিনি বোধহয় অসুস্থ, তিনি অন্য কাউকে দিয়ে লেখান। সেই কৌশলটাই করেছিলাম আমি সাংবাদিক হিসেবে। আমি ওনাকে বোঝাতে দিইনি যে আমি আপনার শারীরিক অবস্থা জানতে চাইছি। আপনি কেমন, একটা ইন্টারভিউ 1 ঘন্টা কথা বললে বোঝা যায় একজন মানুষ কেমন আছে। এবং আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যখন কথা বলে যেমন মনে হয়েছিল, যেমন ধমকাতেন সেরকমই ধমকেছেন। কয়েকবার বলেছেন আপনি তো সমালোচনা করছেন আমাদের, একটা প্রশ্নের উত্তরে বলেও ফেলেছে। আমি বলেছিলাম এই যে দেশত্যাগী নেতারা, তুমি বলেন আমি আপনার সঙ্গে একমত নই, এরা কেউ দেশত্যাগী নয়, এরা দেশের যা পরিস্থিতি তাতে চলে আসতে বাধ্য হয়েছে, তো আমরা এই কর্মরেশনের সঙ্গে একমত নই। তো এরকম যে কথা, তাতে মনে হয়েছে সেই শেখ হাসিনাকেই শুনছি। তিনি হয়তো ক্ষমতায় নেই, কিন্তু তার মানে আপনি যদি বলেন সত্যি সত্যি আমি বলবো যে আমার মনে হয়েছে যে অন্তত এটা এআই মারফত, এআই শেখ হাসিনা নয়, এটা নকল শেখ হাসিনা নয়। শেখ হাসিনাকে চিনতাম, তার যে ভাষায় কতগুলো কথা বলার ধরন থাকে না একটা মানুষের, যেমন আমি গৌতম লাহিড়ী কথা বলতে বলতে কতগুলো জিনিস হয়তো ব্যবহার করি যেটা আপনি জেনে যাবেন, যেটা আমি গৌতম লাহিড়ী বলছি, সেরকম আমি শেখ হাসিনার সঙ্গে তো অনেকবার সামনাসামনি ইন্টারভিউ নিয়েছি বাংলাদেশের। ফলে আমার কাছে মনে হয়নি কখনো যে এটা অন্য শেখ হাসিনা। বলছে এরপর কি, বলে এরপর তো আপনাকে ডেকে ইন্টারভিউ দেবো। আমি প্রথম দিয়েছি ইমেলে, এবার দিলাম ফোনে, এর পরের বার আপনাকে ডেকে দেবো। আরো ভালো, যে কারণে প্রশ্নটা করেছি, কারণ হচ্ছে যে আমাদের যে বয়স, ধরেন আমার বয়স এখন
2-3 চলছে, আপনার বয়স আর শেখ হাসিনার বয়স প্রায় 80-র কাছাকাছি। আমরাও এখনো কথা বলতে গেলে অনেক সময় তালগোল পাকিয়ে ফেলি, দীর্ঘক্ষণ কথা বলতে পারি না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে উনি অতীতের ওনার যে কনফিডেন্স লেভেল ছিল এই মুহূর্তে সেম অ্যাজ ইট ইজ কনফিডেন্স লেভেল? সত্যি কথা বলতে গেলে উনি, যেটা আমি দেখিনি ছাপার জন্য নয়, সেটা উনি বলেছেন যে উনি ডিসেম্বরে ফিরতে চাইছেন, শুধু না তাকে যদি জেলেও নিয়ে যায় তাও তিনি ফিরবেন। কারণ আমি জানি সেই দিন হলো জুলাই আগস্টে যেগুলো দেখেছেন সেটা তো একটা অনুষ্ঠিত আয়োজিত একটা সভা, একটা বিদ্রোহ আপনারা দেখেছেন না, তথাপি বিদ্রোহ বলা হয়। আমি যেদিন যাব সেদিন দেখবেন ঢাকার ওই এয়ারপোর্ট থেকে আর শেষ মাথা পর্যন্ত কোনো জনারণ্য থাকবে। আমার 4 কোটি সমর্থক বাংলাদেশে থাকে, আমরা বাইরে আছি 700 থেকে 800, কিন্তু 4 কোটি বাংলাদেশের যে আওয়ামী লীগ সমর্থক এবং সাধারণ মানুষ যদি যোগ করি সংখ্যাটা আরো বেশি, এবং তারা জানি শুধু দেখতেই তারা ছুটে চলে আসবেন। সেটা ঘটনা, সেটা একটা সময়ের অপেক্ষা। আমার কাছে মনে হয়েছে কথা শুনে যে একটু স্ট্র্যাটেজিক বিষয় আছে। এটা যদি ঘোষণা করে দেন যে 31শে ডিসেম্বর আমি যাবোই, তাহলে 31শে ডিসেম্বর সরকার যে প্রস্তুতি নিয়ে নেবেন তাতে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমার ধারণা যেটা 1981 সালের 17ই মেটা ঘোষিত দিন ছিল, যেদিন আমি জানি না সেদিন, কিন্তু আপনাদের যারা পুরোনো দিনের লোক তারা জানেন সেদিন প্রচন্ড ঢাকায়, হয়তো না ঢাকায় না, সেদিন যে ধরনের জনসমাবেশ দেখেছেন এটাতে তার থেকে হয়তো আরো বেশি জনসমাবেশ হবে বলে এবং আমি বয়সের কথা বলে নিশ্চয়ই বয়স একটা তো ফ্যাক্টর বটেই, কিন্তু আপনাদের ওখানে সৌভাগ্য একটা, জানি না আপনাদের জল পানির কোনো গুণ আছে কিনা, আপনাদের প্রত্যেকেরই সুস্বাস্থ্য থাকে, বিশেষ করে ক্ষমতায় ইউনুস তো বয়স ওনার থেকেও বড়, আর 7-8 বছর। তিনি তো আগামী বছর আবার রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন। ফলে ক্ষমতায় থাকলে আমার মনে হয় এনার্জি আরো বেড়ে যায়। শেখ হাসিনাকে দেখে মনে হয়েছে তিনি ক্ষমতাতেই আছেন, তাই তার এনার্জি লেভেলটা কমেনি, এটাই বলতে পারি। দাদা, আপনার সাথে সাক্ষাৎকারে উনি এক জায়গায় বলেছিলেন যে মানে বর্তমান সরকারের ব্যাপারে যে অর্থনৈতিক ধ্বংসের অভিযোগ তুলেছেন উনি। একজন সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণ কি বলে, আপনার যে পর্যবেক্ষণ? দেখুন, একটা ঘটনা ঠিকই, এটা তো বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো বুঝবেন না, কিন্তু পশ্চিম এশিয়ার প্রথমে তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার ফলে যে বাংলাদেশ তখন আওয়ামী লীগ ক্ষমতায়, যে ফলে আর্থিক দুর্দশা যেটা বাড়ছিল তাতে মানুষের ক্ষোভও বাড়ছিল, সেটা একটা মানে সহায়ক হয়েছিল তাকে উৎখাত করার জন্য। তেমনি এখনো যে আর্থিক পরিস্থিতি বাংলাদেশের, প্রথম কথা পশ্চিম এশিয়ার যে সংকট, যেখান থেকে প্রচুর মানে অর্থ রেমিটেন্স হয়, সেই রেমিটেন্সটা কমে গেছে। বাংলাদেশ থেকে যে রপ্তানি হতো, যে রপ্তানি বিশেষত গার্মেন্ট, সেই গার্মেন্ট রপ্তানির পথ অনেকটাই প্রায় বন্ধ হয়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে বহু গার্মেন্ট শিল্প ধুঁকছে। এবং আর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশে, সেটা হচ্ছে যে সমস্ত শিল্পপতিদের একটা নির্দিষ্ট দলের সমর্থক তকমা দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া, কারখানা বন্ধ করে দেওয়া, ফলে বহু মানুষ কিন্তু এই মুহূর্তে বেকার। এখন আমি জানি না, আমেরিকান অ্যাম্বাসেডর আপনাদের জন্য অনেক রিক্সা এনে দিয়েছেন, হয়তো সকলে রিক্সা চালাবে ভবিষ্যতে, বেকার লোকেরা, বেকার যুবকেরা, আমি জানি না তাদের সেটা কেন এত হঠাৎ রিক্সা নিয়ে আমেরিকা ঢুকে পড়লো। কিন্তু আর্থিক যে পরিস্থিতি সত্যি ভয়াবহ। দেখুন, IMF থেকেও যে বিকাশ প্রবৃদ্ধি দরের যে হিসাব দেওয়া হয়েছে সেটাও অনেক কম। আপনাদের টাকার দাম যেভাবে পড়ছে ডলারের বিনিময়, এই কারণে যে সামাজিক সুরক্ষা যে সম্ভব ছিল, যে আপনি তো যেই সরকার যেগুলো পথ নিয়েছেন এক ধরনের ফ্যামিলি কার্ড দেওয়া ইত্যাদি দেওয়া, কিন্তু শেখ হাসিনার সময় তেমন ছিল না, সকলেই সব সুযোগ পেয়েছে, কোনো কার্ডের ব্যাপার দরকার ছিল। এই আর্থিক সংকটটা আমার মনে হয় এটা আরেকটি সমস্যা দেখা দিয়েছে বলে, যেটা শেখ হাসিনা হয়তো বলেননি, যেটা হচ্ছে যে বিদেশের সঙ্গে আমেরিকার সঙ্গে সম্প্রতি যে বাণিজ্য চুক্তি হয়েছে তাতে আপনাদের দেশীয় শিল্প অনেক সমালোচনার, অনেক বলবো অস্তিত্বে তাদের সংকটের মুখে, যেটা বহু বাংলাদেশের সরকার সমর্থক গণমাধ্যম লিখছেন এবং বড় বড় সংবাদ মাধ্যম লিখছেন। এই যে আর্থিক সংকটটা, এই আর্থিক সংকটটা শেখ হাসিনা, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি থাকলে কিভাবে সামাল দিতেন, কারণ আপনি থাকলে তো পশ্চিম এশিয়ার যুদ্ধ সামাল দিতে পারতেন না। উনি বলছে আমি এটা আগে থেকে হয়তো ব্যবস্থা করতাম বা অনেক কিছু মানে আমি ধরে নিতে পারতাম যে এই ঘটতে পারে, সবটা মানুষকে দিতে পারতাম। কোভিড এর সময় তো পেরেছিলাম, তাই না? কোভিড এর সময় তো আমি বিরোধী নেতাদেরও ভ্যাকসিন দিয়েছি, তারা তো আমার দেওয়া ভ্যাকসিনই বেঁচে আছে। কিন্তু
আমি সেটা একটা ভিজুয়ালাইজ করতে পারতাম। সেটা আমার একটা টিমও আছে, যে টিম তারা কিন্তু ক্রমাগত গবেষণা করে আগামী 1 বছরের মধ্যে কি কি সংকট হতে পারে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে বর্তমান সরকারকে তার সরকার টিকিয়ে রাখার জন্য সেটা প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। আর দ্বিতীয় অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে যে কোনোভাবেই ব্যাপারে জামায়াত আর বিএনপির মধ্যে কোনো তফাৎ নেই, ফারাক নেই, সেটা হচ্ছে আওয়ামী লীগকে কোনোভাবে কোনো স্থান দেওয়া যাবে না। কিন্তু এত বড় একটা রাজনৈতিক দলকে স্থান দেওয়া যাবে না তো বললে হয় না। ফলে আমার মনে হয় শেষ পর্যন্ত একটা বাংলাদেশে শেখ হাসিনা ফিরবেন, হয়তো নৈরাজ্য হতে পারে, হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপজ্জনক হতে পারে, কিন্তু সেটার জন্য শেখ হাসিনা তৈরি আছেন বলে আমার অন্তত মনে হয়। কবে ঘটবে এই দিনক্ষণ আমি বলছি না, কিন্তু এটা আমি নিশ্চিতভাবে ওনার কথাকে আমি সবসময় ধ্রুব সত্য বলে, আমি খুব একটা, উনি অসত্য কথা বলেন মানে ওনার বিরুদ্ধে অন্য যাই অভিযোগ থাকে, যে বিরোধীদের গণতান্ত্রিক সুবিধা দেননি ইত্যাদি, কিংবা ওনার ঘনিষ্ঠ যারা তাদের অনেকে দুর্নীতিগ্রস্ত, সে কথা উনি প্রকারান্তরে কিছু স্বীকারও করেছেন, করেননি যে তা না। কিন্তু উনি যেটা বলেন ওনার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যে দৃঢ়তার সঙ্গে দৃঢ়চেতা মনোভাব নিয়ে যেটা বলছেন, সেটাই কোনো আমি কেবলমাত্র বলার জন্য বলছেন বা নাটক করার জন্য বলছেন এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয়েছে ওনাকে আমি দীর্ঘদিন ধরে আমি চিনি, এবং ওনার স্বভাবে উনি যেটা বলেন আমি জানি সেটাতে তিনি অটল থাকেন। এবং আমার ধারণা সেই কারণেই যে আমার এই বিশ্বাসটা বাড়ছে যে কি ঘটবে কবে ঘটবে আমি জানি না, কিন্তু আরেকটা জিনিস বড় কারণ হয়ে দাঁড়িয়েছে না, যেটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে ভারত সরকার তারা কিন্তু কখনো এই সাক্ষাৎকার ইত্যাদি দেওয়া ফেরেনি। অন্তত আমি সাক্ষাৎকার নিয়েছি আমার কাছে, আমি নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাই, যোগাযোগ রাখি, সকলের সঙ্গে যোগাযোগ থাকে, কেউ তো আমাকে বলেনি আপনি কেন নিয়েছেন। আমি জানি না অন্যদেরও বলেছে, আমার সতীর্থ সাংবাদিকদের আমি শুনি। তার মানে কি ভারত সরকার উৎসাহ দিয়েছেন? তাও নয়, কিন্তু নিরুৎসাহ করেনি। তার একটা বড় কারণ যেটা হচ্ছে যে তারেক রহমান সরকার আসার পরে যে ধরনের একটা গুডউইল তৈরি হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে, সেটা হচ্ছে যখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন, তার শপথ অনুষ্ঠানে স্পিকার গিয়েছেন, যে প্রোটোকলে 3 নম্বর, পররাষ্ট্র সচিব গেছেন, এমনকি বিরোধী দলের জামায়াতের নেতার সঙ্গেও দেখা করেছেন, এবং তারপরে পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসছেন। ভারত থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যতগুলো জয়েন্ট যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে সেগুলোর বৈঠক শুরু হোক। কিন্তু কেন জানি না তারেক রহমান সরকার সেটাতে কোনো একটাও এখনো সম্মতি দেয়নি। একমাত্র প্রথম ধরুন যে গঙ্গা চুক্তি, যেটা এবছরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে হবে, নবীকরণ হতে হবে, তার বৈঠকটা সবেমাত্র আজ শুরু হয়েছে কলকাতা এবং ফরাক্কা, এবং সে বৈঠকটা হচ্ছে সেটা টেকনিক্যাল লেভেলের, মানে সেটা কিন্তু মূল যৌথ নদী কমিশনের অন্তর্গত যে টেকনিক্যাল কমিটি তারা বৈঠকে বসে আছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই বৈঠকে, দিল্লির বাংলাদেশ হাই কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, সবারই প্রতিনিধি আছেন তাতে। এটা থেকে হয়তো, কারণ দেখুন কেন এত সময় নিলেন আমি জানি না। গঙ্গা চুক্তি যদি পড়ে দেখেন দেখবেন শুখা মরশুমে পানি দেওয়ার কথা, পানি ভাগাভাগি। অন্য সময় তো বন্যা হবে, এত পানি যে আপনি তো সামাল দিতে পারবেন না। জানুয়ারি থেকে মে এই সময়টাই হচ্ছে শুখা মরশুম। এই সময় কতটা পানি হলে, যে চুক্তিতে বলা আছে 70,000 কিউসেকের যদি বেশি হয় তাহলে 35-35 ভাগ হবে, যদি তার বেশি হয় তাহলে 40 ভারত পাবে, বাকিটা বাংলাদেশ পাবে, আর যদি তার চেয়ে কম হয় তাহলে 35,000 কিউসেক ন্যূনতম বাংলাদেশ পাবেই। সেই মে মাসে তো আজকে 21 তারিখ, আর মাত্র 9 দিন আছে বাকি। আপনি এই বৈঠকটা এপ্রিলে কেন করলেন না? এক দিয়ে হচ্ছে বাকি যে অনেকগুলো বৈঠক হতে পারতো, শুরু হতে পারতো, বাণিজ্য, যোগাযোগ, সেই বৈঠকগুলোর ক্ষেত্রে কোনো, মানে আমি এখনো পর্যন্ত জানি না, আমি জানি না, আপনাদের বাংলাদেশে কোনো সাংবাদিক জানলে ভালো, কিন্তু আমি তো এখনো জানি না, শুনেছি যে এরকম কোনো বৈঠকের দিনক্ষণ স্থির হয়। এটা বলে ভারত একটু হতাশ। ভারত একটু হতাশ যে আমরা যেভাবে সম্পর্কটা এগিয়ে নিয়ে যে চাইছিলাম, যেহেতু বাংলাদেশের মানুষ একটা সরকারকে নির্বাচিত করেছে, সেই নির্বাচিত সরকার যাতে কখনোই না মনে করে যে তাকে আমরা উপেক্ষা করছি, আমরা কেবলমাত্র চাই আওয়ামী লীগকেই, সেই ধারণাটা কাটানোর জন্যই উদ্যোগটা নেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেই ধরনের কিন্তু ভারত সরকার রেসপন্স পাচ্ছি না। সেই কারণে আমি জানি না, আমার কাছে মনে হয়েছিল এই সময়টা পরিস্থিতি সামগ্রিক একটা বিশ্লেষণ শেখ হাসিনার থেকে শুনতে চাই। তিনি তার মতো করে বলেছেন এবং সেই অনুযায়ী আমি যতটা সম্ভব পেরেছি প্রকাশ করেছি।
দাদা, এই যে আপনাদের পশ্চিমবঙ্গের নির্বাচন হলো কালকে না জানি গত পরশুদিন, আপনার এই যে আপনাদের যে মুখ্যমন্ত্রী উনিও বললেন পুশব্যাগের কথা। এর আগ থেকে পুশব্যাগ চলছিল, কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, এর ভিতরে 3 জন মারা গেল বর্ডারে, বাংলাদেশি। এগুলো নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রী যিনি আছেন খলিলুর রহমান, উনি বললেন যে এই ইটের মানে একরকম কথা এরকম যে গুলির জবাব গুলি দিয়ে দেওয়া হবে। যেখানে ভারত সরকার সর্বপ্রথম তারেক জিয়াকে, বর্তমান প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই বিষয়ে ওনারা কোনো কথা বললেন না। চায়নাতে গেলেন তিস্তা বাদ করার জন্য। এই সবগুলো বিষয় নিয়ে আসলে কি মনে করছেন? বিষয়টা কি খারাপের দিকে যাচ্ছে? দেখুন, আপনাদেরই গণমাধ্যমে আমি যেটা পড়েছি, আপনি যে সীমান্ত হত্যার কথা বললেন, তারা এই প্রথম লিখেছেন চোরা কারবারি নিহত। দ্বিতীয়ত লিখেছেন সীমান্তে মধ্য রাস্তায় গিয়েছিল। তৃতীয়ত সীমানা পেরিয়ে ভারতের এলাকায় প্রবেশ করেছিল। আমি কোনো সাধারণ নাগরিক এরকম মাঝরাতে সীমান্তে বেড়াতে যায় আমি জানি না। কেউ যদি আমাকে বলেন যে তিনি বেড়াতে গিয়েছিলেন, তাহলে আমি সত্যিই প্রকৃত, যদিও আমি কোনো মৃত্যুকে সমর্থন করি না, সেটা অন্য বিষয়। যাই হোক, সীমান্ত হত্যার বিষয়টাকে তো, এবং কিন্তু 1 মাস তারেক রহমান সরকার আসার পরে আমি নিজে আপনাদের ওখানে অনুষ্ঠান করেছি, একটাও সীমান্তে হত্যা ঘটনা ঘটেনি। সেটা আমি বলেছিলাম তারেক রহমান সরকারের একটা সুযোগ্য নীতি, প্রশাসনিক নীতির একটা ফসল। কিন্তু সেটা ধীরে ধীরে কেন সেটা খারাপ হতে চলেছে। এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন, সেটা দেখবেন যে পাকিস্তানের সঙ্গে সখ্যতা এবং চীনে যাওয়া, চীনের কাছে যে প্রজেক্টটা ভারতের পাওয়ার কথা ছিল, তিস্তা ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেটা চীনকে অফার করা হচ্ছে। কেন জানি না, মনে হচ্ছে একটু পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। কি কার শক্তিতে করছে আমি জানি না, সেটা বলতে পারবো না। এখন ভারতের এই চুপ থাকাটা, ভারত কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত কোনো নেতিবাচক মন্তব্য করেনি, কিন্তু সেটাকে যদি ভারতের দুর্বলতা ভাবেন, তাহলে আমি কি বলতে পারি? আমি বলবো যে ঈশ্বর বা আল্লাহ ক্ষমা করুন যে ভারতকে দুর্বলতাটাকে যদি এটাকে দুর্বলতা ভাবে ভেবে থাকে। কিন্তু আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে, দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ঘটছে না, সেটা ঠিক আমাকে দিল্লি থেকে বসে বিশ্লেষণ করাটা অনধিকার চর্চা হয়ে যায়, কারণ আমি তো পশ্চিমবঙ্গে থাকি না, পশ্চিম বাঙালি ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের সাংবাদিকদের কাউকে পেলে আপনি হয়তো আরো প্রকৃত বিশ্লেষণটা পেতে পারেন, যে প্রকৃত অবস্থাটা কি, সত্যি কথাটা বলার জন্য বলা হচ্ছে বা কথাটা সত্যিই করা হচ্ছে। তারা তো গ্রাউন্ড লেভেলে আছেন না, আমি তো দিল্লির 1,500 মাইল দূরে আছি। তাহলে 1,500 মাইল থেকে আমি সংবাদপত্রে প্রকাশিত তথ্য থেকে আপনি যেমন জানেন, আমিও তেমনি জানি। তাহলে আমার কাছে কিছু বাড়তি কোনো তথ্য বা কিছু নেই। কিন্তু এটা জানি নিশ্চিত ভাবে, এটা একটা পশ্চিমবঙ্গে বিজেপির বড় ইস্যু, যে ইস্যুর ভিত্তিতে তারা নির্বাচনে অন্যতম একটা কারণ তাদের জয়লাভে, এবং তারা একটা মেরুকরণ করতে পেরেছেন, যে মেরুকরণে হিন্দুরা একত্রিত হয়ে তাদের ভোট দিয়েছে, এটা ঘটনা সত্য। ফলে স্বাভাবিকভাবে সেই ধরনের তারা করার চেষ্টা করছেন। এবং সেক্ষেত্রে আমার মনে হয় ওই বিষয়টার সঙ্গে আমি মানে জাতীয় রাজনীতি বা জাতীয় পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। দেখুন, আসামের মুখ্যমন্ত্রীও তো বলেছেন, তাই না? তো সেটা কি ভারত সরকার কি বলেছে? ভারত সরকার তার জবাব যেটা বলেছিল সেটা হচ্ছে যে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে 2,850 জন বাংলাদেশিকে ভারত সরকার শনাক্ত করেছে, তাদের পরিচয় নামধাম বাংলাদেশ সরকারকে বলা হয়েছে শনাক্ত করে নিতে এবং তারপর তাদের ফেরত দিতে। সেইটা এখনো পর্যন্ত প্রসেসটা না ঝুলে আছে, সেটা একটা বড় কারণ। তার ফলে একটা ধারণা তৈরি হচ্ছে যে বাংলাদেশ বোধহয় কি নিজেদের দেশের নাগরিকদের ফেরত নিতে চায় না। এইটার কারণে এটা আরো বেশি বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে। রাশেদ ভাই বলুন। যে দাদা, আমার ছোট ছোট 2টা কোশ্চেন, এরপর আপনাকে ছেড়ে দিব। তো দুটার মধ্যে প্রথমটা হচ্ছে যে, আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বা চরমপন্থার ঝুঁকির মধ্যে আছে এখনো? চরমপন্থা ঝুঁকির মধ্যে নেই। শেখ হাসিনা যেটা বলেছেন উত্তরে, তার সঙ্গে একমত। চরমপন্থা বাড়ছে, চরমপন্থা বাড়ছে, এবং চরমপন্থার হাতে তারেক রহমান সরকারকে অসহায় মনে হচ্ছে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে, আপনি বিশাল একটা ইন্টারভিউ নিয়েছিলেন, যেটা আসলে এতদিন আপনি যেটা বলেছেন সবাই ইমেলে, হিন্দুস্তান টাইমস ও ইমেলে ইন্টারভিউ, কিন্তু আপনি সর্বপ্রথম আপনার ইয়েটা বললেন যে ফোনে, যেটা আমরা পত্রিকাতেও পেয়েছি, আপনি ফোনে আপনি দীর্ঘ নিজে বললেন 1 ঘন্টা কথা বলেছেন ওনার সাথে।
টোটাল ইন্টারভিউ, টোটাল সাক্ষাৎকারটার কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? এমন কোন মুহূর্ত ছিল, কি ছিল যা আপনাকে অবাক করেছে? পুরো ইন্টারভিউ, 1 ঘন্টা ইন্টারভিউ, এটা কিন্তু জটিল বিষয় দাদা। না, সেইটাতে অবাক করার মধ্যে না, এখন এটা বলবো এটা আমার দুর্বলতা। এই কারণেই আমার একটা প্রশ্ন করা উচিত ছিল, সেটা হচ্ছে করা হয়নি, যেটা মিসিং এটাতে। সেটা হচ্ছে আওয়ামী লীগের, এটা ঘটনা, চিরাচরিত নিয়ম অনুসারে চিরকাল কেউ থাকে না, এটা সবাই জানে। তো আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতাকে, এইটা আমার কাছে মনে হয়েছে ইন্টারভিউটা নেওয়ার পর, শেষ হওয়ার পর আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল আমার প্রফেশনাল লাইফে একটা অন্যতম বিশাল সাফল্য। সেটাতে এত বেশি আবেগপ্রবণ ছিলাম যে এইটা একটা সাংবাদিক হিসেবে প্রশ্ন করা উচিত, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের কাঠামোটা সম্পর্কে উনি একটা উত্তর দিয়েছেন। দেন আমি বলেছিলাম যে আওয়ামী লীগের শুদ্ধিকরণ, আওয়ামী লীগকে রেকটিফাই করা, রেকটিফাইয়েশনে উনি একটা জবাব দিয়েছেন, কিন্তু তাতে এটাও ইঙ্গিত করেছেন যে এটা তার মধ্যে পরিবর্তন হতে পারে, সংশোধন হতে পারে। কিন্তু ভবিষ্যৎ আওয়ামী লীগ কি, এইটা যে আমি আশা করেছিলাম উনি হয়তো নিজেই বলে দেবেন, কিন্তু আমার পরে মনে হয়েছে আমার সেই সাক্ষাৎ যেদিন করব সেই ইন্টারভিউতে এই প্রশ্নটা প্রথম। মানে আগে থেকে লিখে নিয়ে যাবেন এই কি প্রশ্ন করবেন। দাদা আপনাকে ছেড়ে দিচ্ছি, অনেকগুলো কমেন্টস, আমাদের একটা কমেন্টই বারবার করছে অনেকেই, সেটা হচ্ছে যে আপনি কি বুঝলেন যে শেখ হাসিনা 6 মাসের কথা বলেছেন যে 6 মাসের ভিতরে ফিরবেন, আসলে 6 মাসের ভিতরে ফিরবেন নাকি আরো দেরি হবে? আপনার সাক্ষাৎকার বা আপনার জন্য আমি সকলকে অনুরোধ করবো যে আমার ইন্টারভিউটা আরেকবার পড়ার জন্য। আমি প্রশ্ন করেছিলাম 2027-এর 17ই মে কিনা, উনি নির্দিষ্ট করে বলেন। এটা হয়তো চমক থাকবে।